22শে এপ্রিলের ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে রীতিমতো একটা অস্থির পরিস্থিতি রয়েছে। নানান রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে দু দেশের তরফ থেকে। সীমান্ত বন্ধ, ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধের মতো সিদ্ধান্ত। তবে সরাসরি যুদ্ধের ঘোষণা করেনি কোনো দেশই, তবে চলছে শক্তি প্রদর্শন। আর এরই মধ্যে পাকিস্তানের তরফে কিন্তু নানান রকম বার্তা উঠে আসছে। যেমন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি ভারতকে হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, কি বলেছেন না, আসন্ন সংঘাতে প্রচলিত এবং পারমাণবিক অস্ত্র মোতায়েন করার প্রস্তুতি পাকিস্তানের আছে, পারমাণবিক সংঘর্ষের আশঙ্কা যা বাড়িয়েছে। এবং তিনি আরো বলেছেন যে প্রয়োজনে পরমাণু শক্তি নিয়ে কিন্তু পাকিস্তান ঝাঁপিয়ে পড়তে তৈরি রয়েছে, পাকিস্তান সর্বশক্তি দিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়তে তৈরি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। You know, the frenzy media of India and the irresponsible statements coming out from that side has compelled us, and there are some other leaked documents whereby it has been decided to strike certain areas of Pakistan. So that makes us to feel that this is going to happen and it's imminent. And as I said, knowing Pakistani nation, the armed forces of Pakistan supported by people of Pakistan, we are going to respond this time and respond with full spectrum of power. সুতরাং দেখা যাচ্ছে যে ভারতকে হুমকি রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালির, এবং এই যে তার বক্তব্য যে পরমাণু শক্তি নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়বে, এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। মিস্টার রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি বারে বারে কিন্তু নানান বক্তব্য উঠে আসছে পাকিস্তানের রাষ্ট্রদূতদের কাছ থেকে, এবং এই যে বার্তা তিনি দিয়েছেন, এটা কি বলা যেতে পারে পাগলের প্রলাপ? কারণ ভারতের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে, সেই পরমাণু অস্ত্র যদি নিক্ষেপ করা হয় তাহলে কোথায় থাকবে ইসলামাবাদ? সেখানে দাঁড়িয়ে এই রকম বক্তব্য কি বলবেন? হ্যাঁ, এই বক্তব্য কিছুই না, এগুলো পাকিস্তানের পলিটিক্যাল, এখন দেখছি ডিপ্লোম্যাটিক যারা লিডার বা ইনচার্জ, তারা এগুলোকে পলিটিক্যাল রেটরিক করে যাচ্ছে। তারা বলছে আমরা রেসপন্ড করব। রেসপন্ড তো আমরা করব। টেররিস্টের আক্রমণ যেটা হলো পহেলগামে, সেটা তো পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ নিয়ে এলো। এখন তার রেসপন্ড তো আমরা করব। ওরা কি রেসপন্ড দেখাচ্ছে? আর সেকেন্ডলি যে ও নিউক্লিয়ার বা সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো, তো ঝাঁপিয়ে পড়ুক। ঝাঁপিয়ে যদি পড়েও তাহলে পাকিস্তান থাকবে না, পাকিস্তান উড়ে যাবে ম্যাপ থেকে। সেখানে অলরেডি উপরের থেকে বালুচিস্তানের শহর কবজা হয়ে গেছে বালুচ লিবারেশন আর্মি। ওদিক থেকে পাখতুনখোয়া থেকে কবজা করে নেবে পাখতুনখোয়ার ওই অংশটাকে। তারপরে আফগান তালিবানরা আফগানের দিন থেকে এসে করে নেবে পেশাওয়ার। তা এই আর নিউক্লিয়ার নিয়ে কথা বলছেন উনি। প্রথম কথা তো নিউক্লিয়ার নিয়ে আমার মনে কিন্তু ডাউট হয়, তার অনেক দেশ, পাকিস্তানের মতো দেশ, নিউক্লিয়ার বগি বলে একটা কথা আছে। যেহেতু ভারতবর্ষ নিউক্লিয়ার টেস্ট করে ফায়ার করে সমস্ত তৈরি করে রাখলো নিউক্লিয়ার ওয়েপন সিস্টেম, সেখানে ভারতকে ভয় দেখাবার জন্য বা একটা ডিটারেন্ট হিসেবে, যেটাকে আমরা নিউক্লিয়ার বগি বলি, হয়তো ওদের কাছে নিউক্লিয়ার ওয়েপনই নেই, হয়তো ওরা নিউক্লিয়ার ওয়েপন বানাতে সাকসেসফুলি হয়নি, কিন্তু ওই যে সমস্ত চাইনিজ এম সিরিজের মিসাইল গুলো, সেগুলো রং টং পাল্টে ঘৌরি, হপ্তা, শাহিন এই সমস্ত নাম দিয়ে ওরা প্যারেড করায়। তা ওই সমস্ত মিসাইলে নিউক্লিয়ার ওয়েপন ফিট হয় কি হয় না তাও ডাউটফুল। কিন্তু একটা ভারতের ওপরে একটা ডিটারেন্ট, একটা উত্তপ্ত করার জন্য সিচুয়েশনটাকে পাকিস্তানের এই অ্যাম্বাসেডার রাশিয়াতে এই ধরনের একটা স্টেটমেন্ট দিল। আর উনি জানেন না, ওনার কোনো স্ট্র্যাটেজিক বা জিওগ্রাফিক কোনো নলেজ নেই। পাকিস্তানের মতো ছোট দেশ, যার কোনো ডেপথ নেই, আমরা যদি একটা আমাদের নিউক্লিয়ার ওয়েপন মারি তাহলে পাকিস্তান পুরো ধ্বংস হয়ে যাবে, ব্লাস্টে উড়ে যাবে পাকিস্তানের মোস্ট অফ দি শহর। আর তার উপরে রেডিয়েশন আর হিট তো আছেই। আর ওরা যদি 10টা নিউক্লিয়ারও মারে, ভারতবর্ষ এত বিশাল দেশ যে আমাদের কিছুই হবে না, হয়তো কিছু একটা ড্যামেজ হবে। তো এই ধরনের যে নিউক্লিয়ার থ্রেট উনি করছেন, ওটা আরো সিচুয়েশনকে উত্তপ্ত করার একটা পলিসি।
আর শুধু তাই না, হয়তো পাকিস্তানের মনোবল বাড়াবার জন্য, পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তানের জনগণের মনোবল বাড়াবার জন্য উনি ওই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু এই নিউক্লিয়ার ব্যাপারটা আমাদের একটা স্ট্র্যাটেজিক কমান্ড আছে, যেরকম ওদেরও স্ট্র্যাটেজিক কমান্ড আছে। এই এরা আমাদের আজকাল যারা যে সমস্ত অফিসার এই কমান্ডকে কন্ট্রোল করছে বা যারা এই কমান্ডের কমান্ডার, তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট পিপল। আমাদের কমান্ডাররা জানে এক্স্যাক্টলি কি পাকিস্তানের কোথায় কোথায় নিউক্লিয়ার ওয়েপন যদি থাকেও বা যে সমস্ত মিসাইলে নিউক্লিয়ার তারা রিলিজ করতে পারবে সেই সাইট গুলো জানা আছে। ওরা কিছু করার আগেই ওই সমস্ত সাইট আমাদের রাফেল গিয়ে ধ্বংস করে দেবে। বা আমাদের S-400 যে অ্যান্টি মিসাইল সিস্টেম আছে, সেটা 400 মাইল মানে 400 কিলোমিটার পাকিস্তানের ভেতরে টেক ওভার, কোনো মিসাইল টেক ওভার করার আগেই সেগুলোকে আকাশপথে ডিস্ট্রয় করার মতো ক্ষমতা রাখে। তা এই ভদ্রলোক যিনি অ্যাম্বাসাডার, উনি একজন হয়তো পাকিস্তানের ওই পাক, যেরকম আমাদের IAS অফিসাররা আছে সেরকম, ওনার স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, নিউক্লিয়ার ইত্যাদি নিয়ে কোনো জ্ঞানই নেই। আর উনি ওই বাঘের মুখে হাত দেওয়ার মতো করছে, ভারতবর্ষকে উত্তেজিত করছে। আর রেসপন্ড করবে, ও রেসপন্ড কি করবে? রেসপন্ডের আগেই তো ধ্বংস হয়ে যাবে পাকিস্তান। একেবারে এই তাই। সুতরাং ধরনের- বলা যেতেই পারে যে আশঙ্কায় ভুগছে পাকিস্তান। কিন্তু একটা বিষয় দেখুন, যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেরকম বলা হয়েছিল যে দায়িত্বশীল একটা সমাধান খোঁজার আহ্বান, সেদিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের তরফ থেকে কিন্তু এই রকম কোনো উক্তি করা হচ্ছে না। কিন্তু পাকিস্তান যেহেতু তারা আশঙ্কায় ভুগছে, বারে বারে এইরকম, আমরা রেলমন্ত্রীর কথা মনে আছে আমাদের সকলেরই, এবং তিনিও কিন্তু বলেছিলেন একেবারে তাক করে রয়েছে বোমা ভারতের দিকে। এবং তারপরে এই যে বক্তব্য, সবটা মিলিয়ে বলা যেতেই পারে যে আশঙ্কায় ভুগছে পাকিস্তান। একেবারে আশঙ্কায় ভুগছে তারা। থরহরি কম্প, তাদের আর্মড ফোর্সেসও কাঁপছে, আর তাদের পলিটিক্যাল সিস্টেমও কাঁপছে। পাকিস্তানের জনগণের মধ্যে নর্মালি ভারতবর্ষের আগে যে 2-3টে যুদ্ধ হয়েছে, জনগণও খুব হইচই করতো, কিন্তু এবারে সব চুপচাপ বসে আছে। ওই ভয় পেয়ে ইঁদুর যেমন গর্তে ঢুকে যায় না, ঠিক সেরকমই অবস্থা পাকিস্তানের। তা এরা একটা এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন এখন করতে চাইছে, যেন ভারত আমাদের সাথে কিছু না মারে বা যুদ্ধ যেন না করে। আলটিমেটলি আমরা এর মধ্যে মিলিয়ে দিতে চাই এরকম, বা ইন্টারন্যাশনালি তারা প্রেশার দিচ্ছে ভারত, আমেরিকার ওপর বা চায়নার ওপর বা রাশিয়ার ওপরে। যেমন রাশিয়াতে গিয়ে বললো যে তোমরা ভারতকে বিব্রত করো বা ভারতকে বলো যেন আমাদের এগেনস্টে এই ধরনের কোনো মিলিটারি অ্যাকশন না নেয়। এইটাই হচ্ছে ওদের পলিসি। ওরা ভয়ে কাঁপছে। এতদিন তো আমরা অ্যাক্টিভ ছিলাম না, এখন আমাদের একটু প্রো অ্যাক্টিভ দেখাতে হবে। তার কারণ তা না হলে দেশ কিন্তু যে যে একটা একটা রাগে ক্রোধে খুবছে, এই ধরনের একটা হত্যালীলা যেটা ওরা করলো ভারতবর্ষের মধ্যে এসে, সেটা কোনোভাবেই ক্ষমা করা যায় না। একেবারে তাই। কর্নেল রায়, নতুন অস্ত্র কিনতে আগ্রহী ভারত, এবং যেমনটা জানা যাচ্ছে যে আর্মি ম্যান পোর্টেবল মিসাইল কিনতে বিশেষ উদ্যোগ নিয়েছে কিন্তু ভারত সরকার। তো সেদিক থেকে দাঁড়িয়ে গোটা বিষয়গুলো কতটা ইম্প্যাক্ট ফেলছে? হ্যাঁ, না আমরা শুধু মিসাইল সিস্টেম না, আমরা পরমাণু মিসাইল সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, কনভেনশনাল ওয়েপনে পাকিস্তানের থেকে অনেক আগে। আর ম্যান পাওয়ারেও আমরা পাকিস্তানের থেকে অনেক আগে। পাকিস্তান এগুলো জানে। এগুলো জেনেও তারা একটা যুদ্ধের ভোগী ওখানে ভয় দেখাচ্ছে কি আমরা দেখে নেবো এরকম একটা চিৎকার চেঁচামেচি করছে। তার কারণ ওরা জানে যে এবারে ওদের আমরা স্ট্রাইক না করে ছাড়বো না। একটা স্ট্রাইক পাকিস্তানের মধ্যেই হবে। কোথায় হবে, কিভাবে হবে, কি দিয়ে স্ট্রাইক করা হবে, কখন স্ট্রাইক করা হবে, সেগুলো নিয়ে ওরা এখন ভয় কাঁপছে। তা এটা আমরা হয়তো নিয়ার ফিউচারে দেখতে পাবো। তারপর দেখা যাবে ওদের কি রেসপন্স বা কি রিয়াকশন হয়। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। যে বিষয়টি পরিষ্কার হলো, এই যে পাক রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি, তিনি যে মন্তব্য করেছেন, তার এই বিষয় সম্পর্কে পরমাণু অস্ত্র নিয়ে কতটা সমৃদ্ধ ভারত তার জ্ঞান নেই বলেই তিনি এই ধরনের মন্তব্য করতে পারছেন। এবং এটাকে পাগলের প্রলাপ বললেও বোধহয় খুব একটা কম বলা হয় না, কারণ দু দেশের মধ্যে কিন্তু একটা অস্থির পরিস্থিতি রয়েছে। তার মধ্যে এদের এই ধরনের বক্তব্য উত্তেজনা
বাড়াবে এবং তারা আশঙ্কায় ভুগছে, পাকিস্তান আশঙ্কায় ভুগছে সেখানকার সেনাবাহিনী, সেখানকার মানুষজন, এবং তার জন্য এই ধরনের বারে বারে যে বার্তালাপ তারা করছেন সে ঘটনা কিন্তু একেবারে পরিষ্কার। আর প্রতিশোধের আগুনে ফুটছে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক চাইছেন 22শে এপ্রিলের সেই ঘটনার বদলা নিতে। ভারত সরকার একেবারে তৈরি রয়েছেন, 3 বাহিনী একেবারে তৈরি রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তেই অ্যাকশন নিতে তারা তৈরি, কিন্তু সংযত রয়েছে এখনো ভারতবর্ষ, এমনটাই কিন্তু বলা যেতে পারে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, স্বাগত জানাই। এই যে বিষয়টি সামনে এলো, অর্থাৎ রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি তিনি কিন্তু যেটা বলছেন যে একেবারে পরমাণু অস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বেন, সুতরাং এটা কি পাগলের প্রলাপ বলা যেতে পারে? এর আগেও পাকিস্তানের রেলমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি, তিনিও একই রকমের মন্তব্য করেছিলেন। সুতরাং এই গোটা বিষয়টা কতটা আশঙ্কায় ভুগছে পাকিস্তান এই মুহূর্তে? আশঙ্কা তো ওর কাছে তীব্র, তার কারণ পাকিস্তান এটা জানে যে তাকে 3টে ফ্রন্টে যুদ্ধ করতে হবে। ধরা যাক ও ভারতবর্ষের ফ্রন্টে যুদ্ধ করতে গেলে 5 লক্ষ নিয়মিত সেনাবাহিনী আছে তাদের, আর বাকি রিজার্ভ ফোর্স রিজার্ভে আছে প্রায় আরো 5 লাখ, মোট 10 লাখ। কারণ রিজার্ভে যারা আছে তারা আদৌ কতটা কি করবে, যেতে পারবে, যাবে, এই ব্যাপারে একটা রয়েছে। ভারত যেভাবে আর কি তার সৈন্য সমাহার করেছে, এলওসি ওটাকে যদি রক্ষা করতে হয়, যেটা পাকিস্তানের কাছে প্রেস্টিজ দাঁড়িয়েছে, যেটা পাক অধিকৃত কাশ্মীর, তাহলে অনেকটা দুর্বল হয়ে যাবে। আবার হচ্ছে আফগান পাকিস্তান সীমান্তে যেখানে তেহরিকে তালেবান আছে, তেহরিকি তালিবান তো এরকম চুপচাপ বসে থাকেনি। বিগত 3 বছর ধরে যখন আফগানিস্তানে তালিবান সরকার আসার পর প্রথম 6 মাস বাদ দিলে পরের 6 মাস থেকে ধারাবাহিক তারা আক্রমণ চালিয়েছে। তারা সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সবই করেছে। তাহলে ওই জায়গাটা তাহলে কি আসবে? আচ্ছা, ওই দুটো জায়গাকে হয়তো ম্যানেজ করলো ওই 5 লক্ষ দিয়ে, তাহলে যেটা প্রায় 40% পাকিস্তানের অংশ বালুচিস্তান, তারা তো পুরোপুরি স্বাধীনতার যুদ্ধ করছে। তাহলে 3টে ফ্রন্টে যুদ্ধ করা কার্যত একটা অসম্ভব, এবং এটা অর্থনৈতিক এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে পাকিস্তান কে এরপর ঋণটাই বা পাবে কি করে, যদি অর্থনীতির ক্ষেত্রে এরকম একটা তাকে ঋণ পরিশোধ করার মতো জায়গা, তখন তাকে অসুবিধায় পড়বে। অর্থাৎ সমস্ত কিছু বেরিয়ে এই যে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া এবং কথায় কথায় পরমাণু বোমার নামে ব্ল্যাকমেইলিং করা দুনিয়াকে, এটা একটা কার্যত সকলে বুঝে গেছে। দেখো, এটা ঠিক যে পরমাণু ওয়ারহেড এটা নিয়ে পৃথিবীর একটা দুশ্চিন্তা থাকবে। প্রায় সমান সমান ওয়ারহেড আছে ভারত এবং পাকিস্তানের, প্রায় 170, তো ভারতের একটু দুটো বেশি, 172। এই পরমাণু যুদ্ধ তো একটা হয় না, কারণ যেটা ভারতের কাছেও এটা একটা দুশ্চিন্তার বিষয় যে ওরা জানে যেখানে ভারত প্রথম পরমাণু কখনোই আক্রমণ করবে না আর কি, সেটা তো ভারতের কাছে একদম ঘোষিত অঙ্গীকার গোটা দুনিয়ার কাছে। ভারত কখনোই কারোর উদ্দেশ্যে প্রথমে পরমাণু চার্জ করবে না, কেউ করলে প্রত্যুত্তর দেবে। তো পাকিস্তানের এরকম কোনো অঙ্গীকার নেই, বলে যে একটা ক্ষয়ক্ষতির তো সম্ভাবনা এগুলো রয়েছে, এবং এটা নিয়ে দুনিয়াকে ব্ল্যাকমেইলিং করে। এটাই তাদের অস্ত্র, এবং সারা দুনিয়াতে ব্ল্যাকমেইলিং করে, এবং তার সাথে সন্ত্রাসবাদকে সে স্থানীয় জনগণের মাধ্যমে সেটা ছড়িয়ে দিতে পেরেছে। কাশ্মীরে যেটা করে, ওই প্রাকৃতিক ভূস্বর্গ, গরিব শালাওলা, এরা কি ভালো মানুষ, এই যে একটা ন্যারেটিভ, এরকম একটা ধারণা চালু করে দেখিয়ে দিয়ে গোটা পৃথিবীতে এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি করে রেখেছে পাকিস্তান। এবং এইটা সীমাহীন নির্লজ্জতা যখন চলে যায়, যখন সে লজ্জাশূন্য হয়ে পড়ে, তার সাথে যুদ্ধ করতে গেলে অনেক ট্যাকটিক্যাল যুদ্ধ করতে হয়। ভারত যে এখন সংযমটা দেখাচ্ছে সেটা কৌশলগত সংযম, তার কারণ সমস্ত বিভাগই রেডি। ভারতের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের মতো তো নয়, গোটা দুনিয়ার একটা ভালো অর্থনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, এবং এটা দুনিয়ার কাছে চিন্তার বিষয়। যেখানে একটা অর্থনৈতিক শক্তি হিসাবে ভারত আবির্ভূত হচ্ছে এবং 140 কোটির একটি বাজার আছে, সেই বাজারের দেশ যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে যারা ভারতের বাজারের উপর নির্ভরশীল, যেমন আমেরিকা। এখন আমেরিকাও তো তাই বলছে, সোভিয়েত রাশিয়া সবাই জানে ভারতের মিত্র। 1971-এর যুদ্ধ, বাংলাদেশ লিবারেশনটা হতো না যদি না রাশিয়া ভারতের পাশে
দৃঢ়ভাবে দাঁড়াতো। ভারতের একার পক্ষেও সেই সময় সম্ভব ছিল না, এবং মুক্তিযোদ্ধারা যতই তারা যুদ্ধ চালিয়ে যাক না কেন, শুধু বালুচিস্তানও অনেক বছর ধরে মুক্তিযুদ্ধ করছে, স্বাধীনতার যুদ্ধ করছে, পেয়েছে স্বাধীনতা, অত সোজা নয়। একটা বড় ফ্যাক্টর রাশিয়া ছিল, এবং সেই রাশিয়ার একটা সক্রিয় সহযোগিতা, এবং রাশিয়া বলে যে ভারতকে এবার নিবৃত্ত করা মুশকিল। সেই রাশিয়া থেকে যখন এই কথাটি বলছে, তখন পাকিস্তানের রাষ্ট্রদূত তখনই বোঝা যাচ্ছে ডেসপারেশন কতটা। কারণ রাশিয়া নিজে এগুলো পাত্তা দেয় না, এবং এটা ঠিক রাশিয়া পরমাণু শক্তি দেশ হয়েও সে এরকম কথায় কথায় পরমাণুর কথা বলে না। ইউক্রেনের সাথে তো যুদ্ধ হচ্ছে রাশিয়া 3 বছর ধরে, রাশিয়া একবারও কি কোনো পরমাণু বা কোনো কিছুর কথা বলেছেন না, কোনো রকম কিছু তারা করেছে। এটা পাকিস্তানের পৃথিবীর সবচেয়ে নির্লজ্জতম দেশ, সবচেয়ে মানে তার অতীত মানে যে গৌরব, তার কোনো ইতিহাস নেই বলতে পাকিস্তান বলে কোনো শব্দ, কোনো ঐতিহাসিক কোনো ইয়েতে লেখা নেই। ওটা 47 সালের আগে ওই বলা যেতে পারে 30 সাল থেকে 1930 সাল থেকে 2025 এই সময়কালের মধ্যে হচ্ছে এই শব্দটির মানে যা কিছু ব্যবহার হচ্ছে। তার আগে কোনো ঐতিহাসিক কোনো ভিত্তি নেই, ফলে তার সংস্কৃতি বা তার যে ঔজ্জ্বল্য সে নিজে হাতে ম্লান করেছে। তার সংস্কৃতি ঔজ্জ্বল্য ছিল সিন্ধু প্রদেশ, সেই সিন্ধু প্রদেশ থেকে শুরু করে সমস্ত জায়গা। পাকিস্তান বলতে ওই পাঞ্জাবি হুকুমত, ওই পাঞ্জাবিরা হচ্ছে ওখানে তারা শাসন কার্য সেনাবাহিনী চালাচ্ছে, আর হচ্ছে ওই কাদিরের সৌজন্যে, সেটা অবশ্যই ফর্মুলাটা চুরি করা নেদারল্যান্ডস থেকে, এই পরমাণু, সেটা দিয়ে গোটা জায়গায় ভারতকে মানে চমকাচ্ছে। তারপর হচ্ছে গোটা বিশ্বে এরকম একটা ব্ল্যাকমেইলিং করতে চাইছে। একেবারে তাই সুজিত দা, মার্কিন যুক্তরাষ্ট্র দায়িত্বশীল সমাধান খোঁজার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেখানে কাশ্মীরের প্রায় 8টি অঞ্চলে সেখানে কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান সেনা, এবং এই গোটা বিষয়গুলো তার সঙ্গে সঙ্গে এইরকম বক্তব্য, সবটা মিলিয়ে যেন আরো উত্তেজনার পরিস্থিতিকে আরো যেন মনে হচ্ছে ধোয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উত্তেজনা তো থাকতেই হবে, তার কারণ এত বড় কাণ্ড হয়েছে। আমরা তো যুদ্ধের কথা বলছি, সেখানে যুদ্ধটা কেন লাগছে না এটা তো ঠিক কথা যে নরেন্দ্র মোদী সরকার এটা যদি পাকিস্তানে বা অন্য কোনো জায়গায় যদি হতো, বালুচরা যখন ওই ট্রেন নিয়ে করলো, সাথে সাথে রেসপন্ড করেছে পাকিস্তান। এখন 26 জনকে মারার পর নরেন্দ্র মোদী ফিরে এলেন, ফিরে আসার পর ক্যাবিনেট বৈঠক হলো, ক্যাবিনেটের পর সিদ্ধান্ত হলো এই হবে, তারপর সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়া হলো। এই করতে করতে 13 দিন অতিক্রান্ত, আর যত দিন যাবে এবার তো গোটা বিশ্ব উত্তেজনাকে স্থিমিত করতে চাইবে। তার কারণ ওটাই তো 140 কোটির বাজার, যদি এই বাজার যুদ্ধে লিপ্ত হয়ে যায়, আমেরিকার পণ্যটাও তো একটা ফ্যাক্টর, বা অন্যান্য অর্থনীতির ক্ষেত্রে। এই যে দক্ষিণ এশিয়া, ভুলে গেলে চলবে না, দক্ষিণ এশিয়াতে ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, এই জনসংখ্যা প্রায় 400 কোটির মতো। গোটা পৃথিবীতে 800 কোটি জনসংখ্যা, 400 কোটি এই অঞ্চলে থাকে। ফলে এইখানে দাঁড়িয়ে যত দিন যাবে আমেরিকা কথা বলবে, এবং এই প্রশ্ন। তবে এটা ঠিক যে পদক্ষেপ যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান ভারত যে গা ঝাড়া দিয়ে বসলে যে পাকিস্তানের কি পরিস্থিতি হয় সেটা তো বোঝাই যাচ্ছে। এরা হচ্ছে বীর পুলিশের মতো আচরণ করে। এই সমস্ত যেটা ভারতের করা উচিত এবং এটা স্ট্রিক্ট থাকা উচিত, সেই ব্যাপারে কোনো কিছু না। কূটনৈতিক যুগে এইসব দেশের সাথে কোনো খেলাধুলা, কোনো বাণিজ্যিক সম্পর্ক, কোনো সংস্কৃতি, এই সমস্ত কোনো কিছু জিনিস মানে এদের সাথে কোনো কেন পাষণ্ড, নির্লজ্জ, সভ্যতার কলঙ্ক, এই সমস্ত দেশের সাথে কি কূটনৈতিক সম্পর্ক থাকবে? কি এদের সাথে ক্রিকেট খেলা হবে? দেশের থেকে কি ক্রিকেট বড় নাকি? এই সমস্ত গুলোকে আগে বর্জন করবে, কারণ এগুলো যোগ্যতাই নেই এদের। যারা কথায় কথায় পরমাণু বোমার হুমকি দেখে, সে মানব সভ্যতার সবচেয়ে বড় কলঙ্ক। তার সাথে ক্রিকেট হয়, তার সাথে বলিউডের সিনেমা হয়, তার সাথে এগুলো হয়, ব্যবসা বাণিজ্য এগুলো হয়। সে ওরা বুঝেনি ওরা কিভাবে দেশ চালাবে, ওদের বুঝেনি। ভারতের সীমানাটাকে অন্তত সুরক্ষিত বা মজবুত করুক। তার কারণ হচ্ছে ভারতের বহু মানুষ তো ওই সংস্কৃতি বুঝবে না, যে ওখানে কি তারা যাবে এরকম প্রাণ হারাবে। সুতরাং এইটার অন্তত একটা ফয়সলা হোক, এবং তাতে যুদ্ধ, তবে এখনো পর্যন্ত সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেটা জন্যই রাশিয়ার মাটি থেকে রাষ্ট্রদূত বলছে, আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট, এখন ডোনাল্ড ট্রাম্প বলবে না, জেডি ভান্সকে দিয়ে বলা হচ্ছে ভারত যেন একটা দায়িত্বশীল একটা আচরণ করার কথা বলে। তার কারণ হচ্ছে ওই নির্লজ্জ, বেহায়া, অসভ্য পর্বতদের সাথে
দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া ছাড়া একটা অন্য দেশগুলো কি বা করা থাকতে পারে। কিন্তু একটা তো কিছু হবে, একটা কিছু হবে, সেটা কখন কিভাবে হবে এটা আর্মি স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে, তাকে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। এই উপমহাদেশে 3টি দেশ পরপর হচ্ছে পরমাণু শক্তিধর, ভারত, পাকিস্তান, চায়না। ফলে এই যে উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব থেকে দীর্ঘস্থায়ী ভাবে তাকে হচ্ছে, তার সাথে কোন রকম যারা আজকের সভ্যতার যুগে যারা সভ্যতার কলঙ্ক, তাদের সাথে কোন রকম, সেটা অবশ্য ভারত করেছে, কোন রকম বিন্দু মাত্র। এবং হচ্ছে আরেকটা বাকি আছে, আমি জানি না এটার কারণ কি, কূটনৈতিক সময় 30 জন কূটনীতিক দুটো দেশেরই, মানে পাকিস্তানের 30 জন নয়াদিল্লিতে রয়েছে আর ভারতের 30 জন রয়েছে রাওয়ালপিন্ডিতে, তাদের সেরকম ফিরিয়ে নিয়ে আসা উচিত। এরকম একটা দেশের সাথে কোন রকম কূটনৈতিক সম্পর্ক রাখার কি কার্যকারণ থাকতে পারে। একেবারেই তাই, একেবারেই। ধন্যবাদ সুজিত দা। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, যেমনটা আমরা জানতে পারলাম যে একেবারে সীমান্ত বন্ধ, ভিসা বাতিল, কিছু সিন্ধু জল চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধের মতো এইরকম সিদ্ধান্তগুলো কিন্তু ভারতের তরফ থেকে নেওয়া হয়েছে এবং ডাক বিভাগের ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ সরাসরি যুদ্ধের ঘোষণা করেনি কোনো দেশই, তবে চলছে শক্তি প্রদর্শন। এবং তারই মধ্যে রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের মোহাম্মদ খালিদ জামালির এই মন্তব্যে রীতিমতো আরো উস্কানিমূলক এমনটা বলা যেতেই পারে। এবং এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। শোনাবো তার মন্তব্য। উনি রাশিয়া থেকে বলছেন, মানে বোঝানোর চেষ্টা রাশিয়া বুঝি বা পাকিস্তানের এই পাগলামির সমর্থনে আছে। এটাই সাধারণ ভাবে বার্তা যে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের কথা আমরা রাশিয়াতে বসে বলছি, সেখান থেকে রাশিয়ার থেকে কোনো প্রতিবাদ আসেনি। এটাই একটা এক ধরনের ইয়ে তৈরি করতে, মানে আন্তর্জাতিক মান্যতা দেওয়ার চেষ্টা যে নিউক্লিয়ার ওয়েপন আমরা সত্যি পারি। ভুল সেটা আমরা পরেই বুঝতে পারবো, কেননা পরমাণু অস্ত্র এইভাবে তো ব্যবহার করা যায় না। কেউ রাশিয়া এতদিন যুদ্ধ হয়েছে, বারবার বলেছে, কোনোদিন করতে পারেনি। কেননা পারমাণবিক অস্ত্র একবার যদি আপনি ব্যবহার করেন তো অন্য দেশ সেটা কথা বলবে না। ঠিক। এবং পরমাণু অস্ত্রের এই যে ধ্বংসলীলা কি আমরা জানি। হিরোশিমা নাগাসাকির বিধ্বংসী অবস্থা আমরা দেখেছি, এখন তার 10 গুণেরও বেশি যে কোনো পারমাণবিক অস্ত্র, অনেক শক্তিশালী অস্ত্র বাজারে রয়েছে, মানে অস্ত্র ভান্ডারে রয়েছে। পাকিস্তান যদি আমাদের ইন্দাস, যেটা বলছে ইন্দাস ভ্যালির উপরে যদি কোনো কনস্ট্রাকশন হয়, সেখানে ওরা ওদের যে আদিল বলে নতুন ব্যালিস্টিক মিসাইল ছড়েছে, এটাতেও নিউক্লিয়ার ওয়ারেট লাগানো যায়। ওরা বলছে আমরা নিউক্লিয়ার দিয়ে ধ্বংস করে দেবো। ঠিক আছে, আমাদের যদি কোনো প্রজেক্ট ধ্বংস করে বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আঘাত করে, আমরা তো ফার্স্ট নো ইউজ বলে দিয়েছি, আমরা নতুন প্রথমে ব্যবহার করব না। কিন্তু আত্মরক্ষার স্টেপ তো আমরা পরের স্টেপটা তো আমরা করবো। আমরা আন্তর্জাতিক মহলকে দেখাবো, দেখো এই ঘটেছে। একটা পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ ঘটে, তাহলে তো তার সারা দুনিয়ায় সঙ্গে সঙ্গে জেনে যাবে কি ঘটছে। তখন পাকিস্তানকে নিশ্চিন্ত করার দায়িত্ব ভারতের উপর পড়বে না, অন্য দেশের উপর পড়বে। হ্যাঁ, আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা সেগুলোকে ভারতে বিস্ফোরণের আগে যদি আমরা নিষ্ক্রিয় না করতে পারি, তাহলে আমাদের তো ক্ষয়ক্ষতি নিঃসন্দেহই হবে। বহু সাধারণ মানুষের হয়তো মারা যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর ফলে পাকিস্তানের ক্ষয়ক্ষতি তো মানে ভাবা যাচ্ছে না কি হতে পারে। পুরো দেশটাই নিশ্চিন্ন হতে পারে। সুতরাং স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলতে পারেন না আজকালকার দিনে। নিউক্লিয়ার অস্ত্রগুলো রাখা হয় একেবারে ডেটারেন্স হিসাবে। পুলিশের হাতে বন্দুক থাকে, এটাকে ব্যবহার করে সবসময়। এটা মানে হচ্ছে যারা বদমাইশি করছে, গুন্ডামি করছে, সাবধান, আমার এই অস্ত্র আছে, ব্যবহার হয়ে যাবে। কিন্তু ব্যবহার করা হয় না কেন? এটা ব্যবহার করতে গেলে অনেক কিছু করতে পারে, সাধারণ মানুষের তো মারা যেতে পারে। বা যে গুন্ডামি ডাকাতি করছে, সে হয়তো এক্ষুনি গুন্ডামি করছে, পরবর্তী তার একটা সংস্কারের সুযোগ আছে, আমরা মেরে ফেলে কাকে শেষ করবো না। এটাই হচ্ছে সারা পৃথিবীর এই ধরনের অস্ত্রের বক্তব্যটা, এটাই ডেটারেন্স। আর নিউক্লিয়ারও তাই। সুতরাং যে বলছে আমি ব্যবহার করে ফেলবো, সে তো তার মানেই বুঝবে না। সে একটা মন্ত্রী হিসেবে বা আমার অ্যাম্বাসাডার হিসেবে একটা দেশে কাজ করছে, তো বোঝাই যাচ্ছে যে তাকে কেউ এটা বলতে বলেছে, ভয় পেয়ে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তার কোনো ভরসাটা নিশ্চয়ই তার অনুধাবন করবে কি কি সেন্সে বলছে, তার ইমপ্লিকেশন কি, তাকে কেউ সাপোর্ট করছে কিনা। আমাদের যে ইন্টেলিজেন্স সেগুলো তারা দেখবে। তারা যদি মনে করে এটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, গুরুত্ব দেবে না। যদি মনে করে গুরুত্ব দেওয়ার দরকার আছে,
আন্তর্জাতিক মহলে এটাকে তো জানানোর চেষ্টা নিশ্চয়ই হবে, দেখো এরা এসব কথা বলছে,